আমন্ত্রণ জানাচ্ছি 50 মিনিটসে। মাই টিভির নিয়মিত এই আয়োজনে সাপ্তাহিক আয়োজন। আপনারা জানেন আপনারা আমাদের সঙ্গে আলোচনায় থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত সেই আশা করি। আর শুরুতেই জানিয়ে দেই আসলে যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আপনারা নিশ্চয়ই অনুমানও করতে পেরেছেন অনেকে। আমাদের পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষই মর্মাহত। একটি মর্মান্তিক মৃত্যু আয়াতুল্লাহ আলী খোমেনি যিনি ইরানের রাষ্ট্রীয় নেতা। তো তার মৃত্যুকে কেন্দ্র করে আলোচনা তো করবই। সেই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যের অবস্থা এবং বিশ্ব কোন পথে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমার সঙ্গে ২ জন অতিথি রয়েছেন। দুজনেই আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক বিষয়ে বিশেষজ্ঞ এবং তারা নিশ্চয়ই তাদের আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু বাংলাদেশ পার্সপেক্টিভও জানতে পারবো। আমি পরিচয় করে দিতে চাই শুরুতে। আমার একদম ডান দিকে আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ, নিরাপত্তা ও সামরিক বিশ্লেষক এবং আমার পাশেই রয়েছেন আমার খুব প্রিয় স্যার অধ্যাপক এম শাহিদুজ্জামান। তিনিও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, অনেক গুণী একজন মানুষ এবং দীর্ঘদিন ধরে টেলিভিশন টক শোতে আপনারা তাকে দেখে আসছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। আমি হেলাল ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি যেহেতু সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। সামরিক কলাকৌশল এইটি কিন্তু অত্যন্ত আলোচিত বিষয় ইদানিং। কারণ হচ্ছে যে এই যে যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে, এখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল মিলে অ্যাটাক করলো ইরানে। ইরান পাল্টা জবাব দিল। সেটি কিন্তু এর আগেরবারও আমরা দেখেছি। কিন্তু এবার একটি ব্যতিক্রম। সেটি হচ্ছে সরাসরি হচ্ছে কিলিং করা হয়েছে তাদের জাতীয় নেতৃবৃন্দকে ইরানের। তো এক্ষেত্রে এই পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন? এই পরিস্থিতিটা প্রথমে যেটা আমি বলতে চাই, এই প্রেক্ষিতে একটু আলোচনা করে নিই। আপনার প্রশ্নের উত্তরে আমি আসি। গতবার যে ১২ দিনের যুদ্ধটা হলো, তখন কিন্তু ইরান অনেকগুলি বিষয় থেকে শিক্ষা নেওয়া তাদের কথা। কিন্তু এবারের আক্রমণের পরে যে রেজাল্টটা বা যে ফলাফলটা আমরা দেখতে পারলাম, সেখানে বুঝলাম যে ইরান আসলে তার গতানুগতিক ধারার বাইরে যেতে পারে নাই। হয়তো এটা কারণ হলো যে ওনাদের যে খুব ঘন ঘন ওনার নেতৃত্বে যারা আছে, সেনা বলেন বা ওনাদের নিরাপত্তা বিষয়ক যাদেরকে বলেন, ওনারা কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার জন্য কিন্তু ওনাদের এই নিরাপত্তা বিষয়ক তাদের ধারাবাহিকতাও কিন্তু আর থাকতে পারতেছে না। এটা কিন্তু একটা দেশের জন্য বিরাট বড় ক্ষতি। যখন তাদের ধারাবাহিকতা থাকে না, একটা নতুন প্রজন্ম বা নতুন নেতৃত্ব যখন এসে এটাকে চালানোর জন্য চেষ্টা করে, তখন কিন্তু সময় লেগে যায় তাদেরকে আবার পুরোনো জায়গায় ফিরে যেতেই। তারপরে সেখান থেকে তাদেরকে এগিয়ে যেতে হয়। যার কারণে কিন্তু বারবার ক্ষতিগ্রস্ত হওয়াতে আপনি দেখবেন, সেই ইরাকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে শুরু করে কোথায় এসে এখন এটা ঠেকলো। এবং এই পর্যায়ে এসে ইরান কিন্তু ওই পুরানো ধাক্কাগুলি সামাল দেওয়ার আগেই আরেকটা ধাক্কা তাদের উপর এসেছে। যার কারণে তারা কিন্তু সামরিক দিক থেকে বা তাদের নিরাপত্তার দিক থেকে অনেক পিছিয়ে গেছে। এবং এখন বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল মনে করছে এটা হলো তাদের জন্য মোক্ষম সময় তাদেরকে আঘাত করার জন্য। এবং তারা শুধু এবার শুধু তাই করে নাই, বরঞ্চ তারা আরও আশেপাশে কিছু ফ্ল্যাগ অপারেশনও করেছে। আমি মনে করি আমার বিশ্লেষণে যে পাকিস্তানের সাথে আফগানিস্তানের যে একটা এখন যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটাও কিন্তু এখানে সহায়ক। এছাড়াও আমাদের অন্যান্য যারা রাষ্ট্রপতিরা বা প্রধানমন্ত্রীরা কিছুদিন আগে সফর করে আসলেন, এগুলি সবই কিন্তু সহায়ক। যদি আমরা পুরোটুকু বিশ্লেষণ করি, তাহলে দেখবেন যে মিশরের নিরাপত্তা, তুর্কির নিরাপত্তা, জর্ডানের নিরাপত্তা, অন্যান্য যে আমাদের মুসলিম রাষ্ট্র যেগুলি আছে, তাদের যে কার্যকলাপ সব কিছুই কিন্তু একই পন্থায় আগাচ্ছিল। এবং সেটা হলো কিভাবে আপনার যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে সহযোগিতা করা। বিশেষ করে নেতৃত্ব দিচ্ছে কিন্তু পিছন থেকে ইসরায়েলি। কাজে এই ইসরায়েল এবং এদের যৌথ অভিযানটা সামরিক দিক থেকে প্রস্তুতি যেরকমভাবে উনি নিতে পারেন না, ইরান নিতে পারে না, বা ইরানের সরকার নিতে বা ইরানের বাহিনীরা নিতে পারে না, সেরকমভাবে ওনারা কিন্তু নিরাপত্তার দিক থেকেও, গোয়েন্দার দিক থেকেও ওনারা অনেক পিছিয়ে গেছেন। আর এখন এআই এর যুগে আপনি একজন মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলেও আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। কারণ আমরা আজকাল আমাদের যে নিরাপত্তার জন্য এইভাবে সিসি ক্যামেরাগুলিকে স্থাপিত করি যে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও কোনো না কোনো পয়েন্টে ওনাকে খুঁজে পাওয়া যাবেই। এছাড়াও এখন আমরা শুধু গতানুগতিক যে ধারায় আমরা ইন্টেলিজেন্স মনে করি, বা সেটা কিন্তু গোয়েন্দাগিরি ওরকম এখন আর নাই। এখন আমরা সিআইকে বললে সিআইয়ের সাথে আরও ওনার পেরিফেরাল অনেক সংস্থা তাদের সাথে কাজ করে। হয়তো ওই ভাষার একজন
ওনার যেখানে ওনার মিটিং হওয়ার কথা সেখানকার দারোয়ানই হয়তো ওখানে সব কিছু জানে, বা ওখানে একটা ক্লার্কই সব কিছু জানে, যার কারণে এটা বেরিয়ে আসাটা খুব সহজ হয়ে গেছে এখন। কাজে এবারে তারা যেভাবে পিন পয়েন্ট টার্গেট করেছে, সেই টার্গেটটা করার কারণই হলো যে সিআইএ বলেন, মোসাদ বলেন এবং অন্যান্য যারা তাদের সাথে সহায়ক যারা আরও ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সবাই কিন্তু এখানে সহযোগিতা করেছে। এই যুদ্ধটা এখন ইরান কোন দিকে নিয়ে যাবে সেটা কিন্তু ইরানের হাতে খুব একটা নাই বর্তমানে। জি। এইটা এখন চলে আসছে যারা আক্রমণ করেছে তাদের হাতেই, কারণ যেভাবে ক্ষতিটা হলো তাতে বোঝা যাচ্ছে যে ইরান এখন কোল্যাটারাল ড্যামেজ কন্ট্রোল করা ছাড়া তাদের কিন্তু আর, বা ড্যামেজ কন্ট্রোল করা ছাড়া তাদের আর কিছুই নেই। এবং আরেকটা জিনিস তারা এবার আমি মনে করবো যে আমার বিশ্লেষণে ভুল করেছে, তারা যুদ্ধটাকে অনেক মানে বিস্তৃত করে ফেলেছে। যেখানে আগে তাদের জন্য তাদের একটা মিত্র ছিল, মনে করেন ইউনাইটেড আরব আমিরাতস না হলেও অ্যাটলিস্ট আপনার ওরা ছিল এই যে আপনার কী বলো আপনার কী নাম দেশটা, আমি বলবো যে বর্তমানে ওমান যেরকম করছিল, কাতার, সরি কাতার যেরকম করছিল, কাতারে গতবার আক্রমণ করতে কাতার কিন্তু এবার নীরব ভূমিকা পালন করছে। ওমান এখন করছিল, ওমানেও কিন্তু আজকে তারা আক্রমণ করেছে। তাহলে দেখেন কেউ কিন্তু এটাকে মিটিগেট করার বা এটাকে একটু কমানোর জন্য কেউ করছে না। তো কাজে যখন একা পড়ে যাবে তখন কিন্তু এই যুদ্ধ বেশি দিন ইরান চালিয়ে যেতে পারবে না। আপনার কাছে আবার আসবো অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে আসি। এই যুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখছিলাম যে বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র তাকে চাপ দিচ্ছিল যে তার অ্যাটমিক যে এনার্জি রয়েছে সেগুলো তাকে দিয়ে দিতে এবং এই কর্মসূচি বন্ধ করা সহ নানান বিষয়ে প্রস্তাব দিয়েছে এবং আলোচনা করছিল দীর্ঘদিন ধরে, প্রায় 10-15 দিন ধরে আমরা দেখছি বিভিন্ন থার্ড কোনো দেশে, তৃতীয় কোনো দেশে সেটি আলোচনা চলছিল, কিন্তু আলোচনার এক পর্যায়ে কিন্তু হঠাৎ করে এই আক্রমণটা হলো। তাহলে কি এমন পরিস্থিতি তৈরি হলো যে তারা একসঙ্গে গিয়ে হঠাৎ আক্রমণ করলো এবং পিন পয়েন্ট আক্রমণ যিনি যেটি বলছিলেন? এটা ওই উপযোগিতা। কর্নেল সাহেব যে কথাগুলো বললেন একেবারে আমি সম্পূর্ণ একমত। এটা হচ্ছে যে এদের এই যে আমেরিকা আর ইসরায়েল তারা যে টাইমিংটা ঠিক করলো এবং তারা যে ডিসিশনটা নিল যে ওয়ান্স অ্যান্ড ফর অল ইরানের আণবিক অস্ত্রায়ন প্রক্রিয়াকে একেবারে ধ্বংস করে দেয়া, এটা এই টাইমিংটা এখনই উপযুক্ত ছিল। আনফর্চুনেটলি ইরান তার যে চূড়ান্ত নেতৃত্ব সেটাকে যে বাঁচাবে এবং সেটাকে যে প্রাধান্য দেবে যে কোনো মূল্যে, সেই পথ তারা কখনো বেছে নেয়নি। আমি তো বলবো যে এই ধরনের একটা যুদ্ধ মোকাবেলা করার মতো ইরানের কোনো প্রস্তুতিই ছিল না এবং যুদ্ধ অ্যাজ এ পলিসি, কূটনীতির পথ থেকে সরে যেয়ে যুদ্ধের নীতি অ্যাজ এ পলিসি ইরান একেবারে মারাত্মকভাবে তার সভ্যতাকে একটা মানে অস্তিত্ব জনিত একটা সংকটে ফেলে দিয়েছে। এটা গতবারই বোঝা উচিত ছিল যে এটা আবার যদি একইভাবে রিপিটেড হয় তাহলে ইরানের পরিণতি খুব মারাত্মক। আমরা সবাই মুসলিম বিশ্বে খুবই দুঃখিত এবং আহত যে তাদের একজন আয়াতুল্লাহ আবার মৃত্যুবরণ করলো এবং এই আয়াতুল্লাহ যে কত গুরুত্বপূর্ণ তাদের ধর্মীয় ক্ষেত্রে সেটা শিয়া বিশ্ব উপলব্ধি করে। এখন এখানে কিন্তু একটা কথা আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসাবে না বলে পারছি না যে দেখেন বর্তমান বিশ্বে যুদ্ধের যে প্রকৃতি, যে প্রযুক্তি এবং যে ধরনের মানে রিয়ালিস্ট বাস্তবধর্মী পথ বেছে নিতে হয়, আমি ধরেন এক্সাম্পলে আমরা যদি দেখি টার্কির মতো একটা স্বাধীনচেতা দেশ, তারপরেও সে নেটোর প্রতি অনুগত থাকে, ঝুঁকিতে যায় না। আমেরিকার নিউক্লিয়ার ওয়েপন্স সে গার্ড দেয়, অথচ সেগুলোকে মিসইউজ করে না। ইজিপ্টের মতো দেশ, আমরা মারাত্মকভাবে ইজিপ্টকে সমালোচনা করি তার সামরিক নেতৃত্ব, কীভাবে ইসরায়েলের পদলেহন করে। সৌদি আরবিয়ার মতো একটা দেশ, কীভাবে তারা দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা তাদের রক্ষাকর্তা হিসেবে দেখে এসছে। এখন এই যে এই দেশগুলো এই আধুনিক সভ্যতা এবং আধুনিক যে যুদ্ধ ব্যবস্থা, সেখানে আপনি কিভাবে আপনি এটা মেনে নিতে পারেন বা কী শিক্ষা নিতে পারেন যখন আপনি চিন্তা করেন যে ইরানের পরিণতি কি হয়, কেন ইরানের এই চূড়ান্ত পরিণতি। আমি ইরানের ধর্মীয় চিন্তাধারা, ধর্মীয় ব্যবস্থা, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও
কি বলে শ্রদ্ধা রেখেই আমি বলতে বাধ্য হচ্ছি যে যখন 1979 সালে ইরানে এই আয়াতুল্লাহ খোমেনির বিপ্লব ঘটলো, তারপর থেকে দীর্ঘ সময় চলে গিয়েছে, দীর্ঘ একটা অনেকগুলা যুগ চলে গিয়েছে, কিন্তু ইরানের যে সভ্যতা, তার যে কৃষ্টি, কয়েক হাজার বছরের পুরনো যে সভ্যতা, তার সেখানে আপনি দীর্ঘ ইতিহাসে কখনো এরকম দেখেছেন, কখনো এরকম হয়েছে যে এই রকম একটা মতাদর্শগত আনুগত্য মানুষের চাপিয়ে দেয়া? আমি তো মনে করি যে এই আধুনিক বিশ্ব ব্যবস্থায় ইরান যদি টিকে থাকতে হয়, তার পক্ষে এই ধরনের একটা ধর্মীয় ব্যবস্থাকে মতাদর্শগত দিকে ব্যবহার করে রণনীতি বাস্তবায়ন করা অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয় অসম্ভবের পর্যায়ে পড়ে। এবং এটাই আমি দায়ী করি। কর্নেল সাহেব যেটা বললেন যে তাদের কোনো পরিবর্তন হয় নাই তাদের রণনীতিতে, তাদের নেতৃত্বের সম্ভারে। দ্য প্রবলেম ইজ যে মতাদর্শকে চ্যালেঞ্জ করবে, পাল্টা অবস্থানে যাবে। ইরানের যে ধর্মীয় আধ্যাত্মিক রাজধানী কোম, সেখানে যে ধর্মচর্চা হয়, সেই ধর্মচর্চার ক্ষেত্রে আমার মনে হয় এই যে আয়াতুল্লাদের যে প্রাধান্য, এই আয়াতুল্লাদের চিন্তাধারা, সেটা একটা আমি বংশানুক্রমে একটা আনুগত্যের বাস্তবতা, মানে ফেভারিটিজম। উনি আমার প্রিয়, উনি আমাকে সাকসিড করবে। এর আগেও আপনি দেখেন একজন ইঞ্জিনিয়ার জি খুবই অনুগত ধর্মের প্রতি, তিনি আবার সামনে চলে এসছে, হয়তো চলে আসবে। এখন আপনি প্রবলেম হচ্ছে যে আপনি কি কখনো এটা টেস্ট করে দেখেছেন যে বৃহত্তর ইরানিয়ান জনগোষ্ঠী কী ধরনের ব্যবস্থা চায়? তারা কি ইসলামী বিশ্বে শিয়া ধর্মের আধুনিকীকরণ, পরিবর্তন, সেই পথ তাদেরকে অ্যালাউ করা হয়েছে? হয়নি। তার মানে একটা জাতি হিসাবে আপনি এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে থাকবেন। এবং এই যে মানে কতগুলো ট্রেন্ডস আমরা লক্ষ্য করছি, যেগুলো আগে আমরা খুব বেশি শক্তিশালী দেখতাম না। একটা হচ্ছে যে শাহ ইরানের পুত্র, আমেরিকায় তাকে চেনে কিন্তু ইরানে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। অথচ এই শাহ ইরানের পুত্র এখন ওইখানে ইয়ে করছে, চিৎকার করছে ইরানিয়ান জনগণকে জেগে উঠতে, তারা যেন এই পাহলেভি ধর্মরাষ্ট্রের জি পরিণতি শেষ করে। তারপর আবার প্রেসিডেন্ট ট্রাম্প যা করছে, এটা কখনো আমেরিকার কোনো প্রেসিডেন্টের আগে সাহস পায় নাই, বলেও নাই। এই ট্রাম্প এখন বলছে ইরানিয়ান জনগণকে যে আপনারা যে রাইজ করুন, আবার আপনারা আবার এই ধর্ম ব্যবস্থা থেকে সরে এসে নতুন করে আবার একটা পলিটিক্যাল সিস্টেম তৈরি করুন। আমি কিন্তু অবাক হব না যদি ইরানের একটা বড় অংশ, ইয়াঙ্গার জেনারেশন, মনে করে যে আজকে ইরানে সুতরাং চেঞ্জ আসার সময় আসছে। সুতরাং এদিক থেকে যদি আমরা চিন্তা করি, আমি তো দেখি না যে আশেপাশের দেশগুলো তারা কোনো রিলি কার্যকরভাবে ইরানকে এই পরিণতি থেকে বের হয়ে আসতে দিতে পারে। স্যার আপনার কাছে আসবো, হেলাল ভাই আপনার কাছে আসি। স্যার কতগুলো কথা বলেছেন, তার মধ্যে হচ্ছে যে তাদের সামরিক নীতি, যেহেতু আপনি সামরিক বাহিনী থেকে, সামরিক নীতির বড় একটি ভুল রয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোর যে ভূমিকা। আমি আজকেই একটি সংবাদ দেখে আসছিলাম যে সেখানে সৌদি যিনি হচ্ছে প্রিন্স, তিনি বারবারই ট্রাম্পকে প্রেশার দিচ্ছিলেন যে তাড়াতাড়ি ওখানে অপারেশন করুন, আর হচ্ছে তাকে কিলিং করার জন্য তার একটা প্রস্তাব ছিল যে আয়াতুল্লাহ আলী খোমেনিকে যাতে কিল করা হয়, তাহলে এই অঞ্চলে শান্তি আসবে। এবং আরেকটি জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে রেজা শাহ পাহলেভি যিনি নির্বাসিত, তিনি বিদেশে থেকে এখন আনন্দের বার্তা দিয়েছেন। এবং ইরানেও স্যার যেটি বলছিলেন যে একটি মতাদর্শ চাপিয়ে দেওয়ার বিষয়, ইরানেও কিছু কিছু অঞ্চলে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিভিন্ন গণমাধ্যমে দেখানো হচ্ছে যে আনন্দ মিছিল হচ্ছে বা মানুষ আনন্দ করছে এই আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুতে। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো? ধন্যবাদ। এই পরিস্থিতিটার পিছনে কারণটাই হলো যে আয়াতুল্লাহদের এত বছরের আধিপত্য। যদি আপনি মানুষের মানসিক পরিবর্তনের সাথে সাথে যদি আপনি আপনার রাজনীতির পরিবর্তন না করেন, তাহলে কিন্তু এখানে একটা কনফ্লিক্ট হবেই। এবং এখন ইরানের মধ্যে কিন্তু এই কনফ্লিক্টটা এখন বিদ্যমান এবং এটা কিন্তু ধাপে ধাপে আমরা দেখতে পাচ্ছি।
কিছুদিন পরই কিন্তু এটা উঠে আসতেছে, আবার ক্রাশ করতেছে, এটাকে দমন করতেছে, আবার চলে আসতেছে। এবং এটারই সুযোগ কিন্তু নিয়েছে এখন আমাদের ইসরায়েল হোক বা যুক্তরাষ্ট্র হোক, এটাই সুযোগটা নিয়েছেন এবং তারা চিন্তা করে দেখেছেন যে এই পথেই আগালে খুব তাড়াতাড়ি খামেনির যে ফলটা সম্ভব হবে এবং ওনাকে সরিয়ে দিলেও আরও তাড়াতাড়ি আরও ত্বরান্বিত হবে। এবং এই জন্যই কিন্তু আপনি যেটা বললেন যে সংবাদে যেটা জানা গেছে যে সৌদি প্রিন্সও এই কথা বলছেন। সৌদি প্রিন্স না, অ্যাকচুয়ালি পুরো মিডল ইস্টই এখন একই কথা বলে। কয়েকজন ছোট ছোট রাজ্য ছাড়া বাকি সবাই কিন্তু বলছিল যে না, এখানে এখন একটা নেতৃত্বের পরিবর্তন হলেই হয়তো ইরানের মধ্যে একটা পরিবর্তন আসবে এবং হয়তো লোকজন আর একটু একটা পরিবর্তনের দিকে যাবে। এই পরিবর্তনটা সামরিক দিক থেকে একদিক থেকে ভালো হলেও পৃথিবীর জন্য এটা, জিওপলিটিক্সের জন্য এটা ভালো সংবাদ না। এইভাবে ভেনেজুয়েলা থেকে একটা এক্সাম্পল নিয়ে এখন আবার এখানে আপনি যদি অ্যাপ্লাই করা, আপনি যদি সামরিক শক্তির বিশ্লেষণ করেন সেক্ষেত্রে ইরানের যে সামরিক শক্তি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে যে সামরিক শক্তি, তো ইরান তাহলে বারবার কেন এই হুঙ্কার দিচ্ছিল এতদিন ধরে? ওই ফ্যানাটিজম এখানেই হলো আপনার গোড়ামি। এই বারবার জন্য বলছি আপনাকে যে এই আয়াতুল্লাহদের যে ওনাদের যে কওমের যে ধারাটা আছে, এই ধারাটাই ফ্যানাটিক। সরি আমার এই এত কঠিন একটা শব্দ ব্যবহার করার জন্য, বাট এটা কিন্তু একটা কাল্ট হিসাবেই ডেভেলপ করেছে। কাজে এইটা একটা কাল্টের কিন্তু সব জায়গায় গ্রহণযোগ্যতা থাকবে না, একটা গোষ্ঠীর মধ্যেই থাকবে। এবং তাই হয়েছে কিন্তু যে ইরানের মধ্যেই কিন্তু এটা যতটুকু ডেভেলপ করেছে গত 30 বছরে। এবং দেখেন এর বিপক্ষেও লোকজন দাঁড়িয়ে গিয়েছে এবং আস্তে আস্তে যতই সময় যাচ্ছিল ততই কিন্তু এটার প্রভাবটা বাড়ছিল, বিপক্ষের প্রভাবটা বাড়ছিল। বেশ কিছুদিন ধরে দেখলাম যে রাজপথে তার পতনের দাবিতেও বিক্ষোভ হচ্ছিল। জি, হচ্ছিল এবং এখন আরও বাড়বে, এখন আরও বাড়বে। কারণ হলো যে এখন একটা আমেরিকার প্রত্যক্ষ এবং ইনভলভমেন্ট হয়ে গেছে। এতদিন কিন্তু আমেরিকা পরোক্ষ ছিল, হয়তো একটা বোমিং করে সে সরে গেছে, কিন্তু এইবার তো সে এটাকে তার যুদ্ধ হিসাবে এগিয়ে নিয়েছে। এবং আপনি দেখেন এখন ট্রাম্প তো বলেই বেড়াচ্ছে যে এটা দিস ইজ আওয়ার ওয়ার নাও। তো কাজে যদি উনাদের ওয়ার হয়ে থাকে তাহলে কিন্তু এখন এটা আর ওই গণ্ডির মধ্যে নাই, ইরানের গণ্ডির ভিতরে নাই, ইসরায়েলের গণ্ডির ভিতরে নাই। এবং এটাকে আবার আমি বলবো যে এটাকে আরও ইন্ধন দিয়েছে এবার তাদের কাউন্টার যে অ্যাট্যাকগুলি তারা করলো, যে মোজাইল অ্যাট্যাকগুলি করলো, সমস্ত আরও বিশ্বকেই তারা কাঁপিয়ে দিয়েছে। তো এতে বোঝা যাচ্ছে যে তাদের এখন আর কেউ বন্ধু ওখানে নেই। সো এটা তাদের মরণ কামড় তারা মনে করলেও এটা কিন্তু মরণ কামড় না, এটা কিন্তু তাদের আমি বলবো যে তাদের বোঝা উচিত যে তাদের সমরাস্ত্রের দিক থেকে কোনোভাবে ইসরায়েল আর আমেরিকার যদি আমরা কোনো ট্যালি করতে যাই বা কম্পেয়ার করতে যাই, কোনো কম্প্যারিজন হয় না। এটা কিন্তু বুঝে শুনেই কিন্তু সুইসাইডও। এবং আমার মনে হয় এটা আমি বলবো যে আয়াতুল্লাহ খামেনির ওনার যে টিমের এটা একটা আমি বলবো যে বিরাট বড় দুর্বলতা ছিল যে না, তারা ধর্মান্ধতাকে তার ধর্মের বিষয়টাকে ধরে রাখবে এবং আরেকটু তাদের সোসাইটিকে আরেকটু ওপেন করবেন না। এবং না করার কারণে কিন্তু ওনাদের যে বিপদগামী বলবো ইরানিয়ান পক্ষ দিক থেকে যে বিপদগামী লোকের সংখ্যা বেড়ে গেছে। নাহলে চিন্তা করে দেখেন আপনি যে এত পিন পয়েন্ট ইনফরমেশন যদি ভিতর থেকে কেউ না দেয় তাহলে কিন্তু আসার কথা না। আচ্ছা, এই পরিস্থিতিতে মানে মানুষের একটা ধারণা ছিল যারা ইরান সমর্থন করেন যে চীন, রাশিয়া যারা ইরানের বন্ধু হিসেবে পরিচিত, তারা হয়তো পরোক্ষভাবে হলেও এগিয়ে আসবে, কিন্তু তাদের দিক থেকেও তো কোনো ধরনের সেরকম কোনো সহযোগিতা বা সেরকম প্রত্যক্ষ কোনো কিছুই লক্ষ্য। জি, ধন্যবাদ। প্রত্যক্ষ আর পরোক্ষ সাহায্য এখন ইউক্রেন ওয়ারটা তাহলে এখানে চলে আসে। ইউক্রেনের যুদ্ধটা কিন্তু আমি বলবো যে রাশিয়াকে যথেষ্ট মানে আমি বলবো যে একটা পজিশনে নিয়ে আসছে যেখান থেকে সে এখন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সে যুদ্ধ করছে। কারণ সে কিন্তু এখন, আগে আমরা তাদেরকে একটা মহাশক্তি হিসাবেই ধরতাম, বড় শক্তি হিসাবে ধরতাম এবং আমেরিকা, রাশিয়া, চায়না এইভাবে করে আমরা একটা কম্প্যারিজনটা করতাম। কিন্তু এখন কিন্তু আমরা আমেরিকা আর চায়নার বাইরে কিন্তু আর আমরা কাউকে এখন চিন্তা করি না। কেন করি না? কারণ হলো যে এই ইউক্রেন ওয়ার হোক এবং যুদ্ধগুলি হোক, এতে করে কিন্তু যথেষ্ট ক্ষতি হয়েছে রাশিয়ার। এবং রাশিয়া এখন আর ওই পরিস্থিতি নাই যে সে একটা লিডিং রোল নিবে, সেটা সে পারতেছে না। ভিজাভিজ চায়নার যদি বিষয়টা আমি আনি, চায়না কোনোদিনই প্রত্যক্ষ যুদ্ধে কোথাও জড়িত হয়নি। এটি ইতিহাসে তাদের দেখা যায় যে তারা যুদ্ধে সরাসরি জড়িত হয় না।
এবং এখানেও হবে না, এবং না হলেও এখন বর্তমানে বুঝতে হবে যে চায়নার কিন্তু অনেক স্টেক আছে এই যুদ্ধে। চায়নার কিন্তু 40% অফ দ্য ফুয়েল রিকোয়ারমেন্ট আসে কিন্তু ইরান থেকেই। এই তেলগুলি এখন কোথায় যাবে? হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীতে তেলের একটা ক্রাইসিস জি, আসবে। এই আলোচনাটাতে আসবো। আসলে আমাদের এই বাংলাদেশেও সেই তেলের মধ্যপ্রাচ্যের তেলের উপর আমরা নির্ভরশীল। স্যার আপনার কাছে আসি। যে আলোচনাটি করছিলাম যে মানুষের মধ্যে এখন একটা প্রশ্ন যে তাহলে আ উম চীন, রাশিয়া এবং টার্কি। টার্কি তো আপনি এর আগে বললেন যে তারা সবসময় একটু মধ্যপন্থা অবলম্বন করে চলে। কিন্তু চীন এবং রাশিয়ার ভূমিকাটা এক্ষেত্রে কি হতে পারে বা হওয়া উচিত ছিল যেটি মানুষ আশা করছে? এক্স্যাক্টলি। দেখেন চীন কিন্তু যেটা কর্নেল সাহেব বললেন, সরাসরি যুদ্ধে জড়াবে না, সীমিতভাবে তারা সমর্থন দেবে। শোনা যাচ্ছে যে চীনের এখন বিশাল আকারের ভূ রাজনৈতিক বিনিয়োগ রয়েছে ইরান, সৌদি আরবে। সৌদি আরব থেকে বাই রোড রেল লাইন যাচ্ছে ইরান হয়ে, সেন্ট্রাল এশিয়া হয়ে চীনে যাচ্ছে, এরকম প্ল্যানস রয়েছে। ভবিষ্যতে ইরান উইল বি দ্য গেটওয়ে টু দ্য সেন্ট্রাল এশিয়া অ্যান্ড টু চায়না। মানে ভূ রাজনৈতিক দিক থেকে চীনের কাছে ইরানের একটা বিশাল শান্তিকালীন গুরুত্ব রয়েছে। এখন যেই ইরান ইয়ে করছে, সেখানে চীন কোনোভাবেই চায় না যে এই যুদ্ধ বিস্তৃতি হয়ে ইরান ধ্বংস হয়ে যাক এবং চীনের ভূ রাজনৈতিক স্বার্থ ভুলুণ্ঠিত হোক। চীন সাহায্য করবে ততটুকুই যতটুকু মানে আমেরিকা যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে হয়তো তাদের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে, যাতে আমেরিকা খুব বেশি ক্রুদ্ধ না হয়। প্রবলেমটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে। রাশিয়া আর চীনের জন্য ইরান যতটুকু না একটা এম্বারাসমেন্ট, ইসরায়েল সেটাকে আরও বেশি বাড়ায় দেয়। এখন দেখেন ইরানের হাতে আণবিক অস্ত্র থাকার বাস্তবতা এখন একেবারেই মানে ঝরঝরে হয়ে গেছে। অথচ এরকম কেন হলো? আপনি যদি ইতিহাস দেখেন আণবিক অস্ত্রায়নের, সাউথ কোরিয়া হঠাৎ করে অ্যাবসলিউটলি আমেরিকাকে তাক লাগিয়ে দিয়েছে। এমন একটা সময় তারা ঘোষণা দিয়ে দিল যে আমেরিকার কিছু করার ছিল না। তার আগে পাকিস্তানের দিকেও তাকিয়ে দেখেন, ইন্ডিয়া যখন আণবিক অস্ত্রায়ন করলো, পাকিস্তান চুপ হয়েছিল, তারপরে তারা হঠাৎ করেই করে বসলো। তার মানে আপনি নীরবে থেকে আপনার যদি আণবিক অস্ত্রায়নের প্রোগ্রাম থাকে, সেটা বাস্তবায়ন করা অসম্ভব নয়, ইতিহাসটাই বলে। ইরান কেন পারল না? ইরানের বেলায় এত লম্বা সময় তাদের হাতে এনরিচড ইউরেনিয়াম অনেক আগেই, যেই ইউরেনিয়াম দরকার হয় অ্যাটমিক ওয়েপন তৈরি করতে, অনেক আগেই থাকার কথা। বলা হয় যে এর আগের কনফ্লিক্টে নাকি সেটা ধ্বংস হয়ে গিয়েছে। এমনও রিউমার ছিল যে ইরান তার ওই এনরিচড ইউরেনিয়াম একেবারে বালুচিস্তান বর্ডারে পাঠিয়ে দিয়েছে, তোড়া বোড়া মাউন্টেন্সের ওইখানে লুকিয়ে রাখছে, এবং সেখানে আমেরিকানদের পৌঁছা খুব ডিফিকাল্ট হবে। আজকে গতকাল থেকে আজ পর্যন্ত এমন কোনো নিউজ দেখলাম না যে আমেরিকানরা ওই অঞ্চলে পাকিস্তান বর্ডারে যে অ্যাটাক তারা করেছে। ওটা খুঁজছে। এর একটা বড় কারণ হতে পারে যে ইসরায়েলের ইন্টেলিজেন্স আর আমেরিকান ইন্টেলিজেন্স মিলে তারা অনেক কমিটেড, অনেক গভীর। এমনকি তারা যেটা ইরান সত্যি অবস্থান নিলেও সেটাকে তারা বিকৃত করে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বারবার নেগোসিয়েশনসে ইরান হয়তো সত্যিটা বলেছে যে তারা এনরিচড ইউরেনিয়াম ব্যবহার করছে না, কিন্তু কোনোভাবেই ইরানের বিশ্বাসযোগ্যতা রাখা সম্ভব হয়নি। একটা কথা অ্যাবসলিউটলি অনস্বীকার্য যে এই পারস্য জাতি শ্রেষ্ঠ তাদের সভ্যতা। আমার চোখে, আমার দৃষ্টিতে পৃথিবী সভ্যতার ইতিহাসে পারস্য জাতির উপরে কোনো জাতিই নাই। তাদের যদি সভ্যতার ইতিহাস দেখেন এবং তাদের যে কন্ট্রিবিউশন, এই ইহুদি ধর্ম যে টিকে আছে, তার পেছনেও কিন্তু সাইরাসের অবদান, ইরানিয়ান সভ্যতার অবদান ছিল। সেই জাতি এত প্যাথেটিক একটা অবস্থায় যে পড়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা সভ্যতা উৎকর্ষতার জন্য একটা অপমান। ইরানিয়ান জাতির পাশাপাশি আমরা যদি আফগান জাতিদের দেখি, দেখেন আফগানসরা কিন্তু এখন জেগে উঠছে। তারা সায়েন্স যেভাবেই হোক ওই ইসলামিক পথ ধরেই চীনকে তারা কাজে লাগায় তারা কিন্তু তাদের সামর্থ্য গড়ে তুলছে। হয়তো একদিন আফগান জাতি আবার নতুন করে তাদের যে ইতিহাসের অসাধারণ অবদান সেটা করবে।
আমরা এই দুইটা জাতির কাছ থেকে অনেক কিছু আশা করতে পারি, কিন্তু আনফর্চুনেটলি এই ইহুদি জাতি তারা তাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রতাকে নিয়ে এত মারাত্মকভাবে এদেরকে দূষিত করেছে যে এখন বাকি পৃথিবী হাত গুটিয়ে থাকতে হচ্ছে। এখন এমন একটা সময় আসছে আমাদের চিন্তা করতে হবে, রিট্রসপেক্ট যেটাকে আমরা বলি, পর্যালোচনা করে দেখতে হবে যে ইরান কি এই সভ্যতার মাপকাঠিতে এই পথে যে সে কি কোনো অবদান রাখতে পারে, তার নিজেকে গড়ে তুলতে পারে। ইরানের যে মহিলা ম্যান পাওয়ার, তাদের যে ফেমিনিন ম্যান পাওয়ার, ঠিক একইভাবে আফগান ফেমিনিন ম্যান পাওয়ারের মতো। তো এরা অত্যন্ত মেধাবী এবং এদের আমি ইরানি কিছু চলচ্চিত্র দেখেছিলাম যারা নারী নির্মাতারা তৈরি করেছিলেন এবং অসাধারণ। এটা হচ্ছে যে বিশ্ববিখ্যাত কয়েকটি চলচ্চিত্রের তালিকায় রয়েছে, এটা ইরানিয়ান চলচ্চিত্র। এক্স্যাক্টলি, এতে কোনো কোনো সন্দেহ নাই। অথচ দেখেন আয়াতুল্লাহদের হাতে তেমনি একজন নারীকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। এতেই বোঝা যায় যে এটা যে কত বড় একটা সভ্যতার বৈপরীত্য এই ধরনের আয়াতুল্লাহর শাসিত যে সংস্কৃতি পারস্য সভ্যতায়, পার্সিয়ান সিভিলাইজেশনের অনেক অবদান রাখার মতো রয়েছে বিশ্ব সভ্যতায়, তাতে কোনো সন্দেহ নাই। এবং আমাদের কাছে সবচেয়ে দুঃখজনক মনে হয় কি, বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ জানে না যে ইরানের সভ্যতা কি। তারা কখনো ইরানের এই শহর শিরাজ বা ইস্পাহান এই শহরগুলোতে কখনো যায় নাই। তারা জানে না সেখানে কত বড় বড় মহাকবি ঘুমিয়ে আছে। তারা জানে না যে সেখানে ইরানিয়ানরা এই সিরাজের মাঝারে, রুমির মাঝারে যে সারাদিন কবিতা পাঠ করে, তারা যে অন্য একটা আধ্যাত্মিক জগতে চলে যেতে পারে, বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদিদের কাছে অকল্পনীয়। সভ্যতা কোন স্তরে ইরানের পারস্য সভ্যতা তারা কোথায় নিয়ে গিয়েছে, হাফিজের কবিতা, সেগুলো জানে না, সেগুলো জানে না। এগুলো এখন ইরানকে তো ওই পথে যদি ফিরে যেতে হয় তাহলে এমন কিছু ঘটতে হবে যে এই ধ্বংস কখনো তাদেরকে সেই মানে তাদের ওই সভ্যতাকে আবার নতুন করে জাগিয়ে তুলবে, এটা তো ভাবা কঠিন। কিন্তু আমরা সেটাই চাই। স্যার আপনার কাছে আসবো। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আহমেদ, আপনার কাছে আসি। যুদ্ধটা আসলে দীর্ঘস্থায়ী হবে কিনা? আমি আজকেই একটা রিপোর্টে পড়ছিলাম ইন্টারন্যাশনাল, তারা বলছে যে ট্রাম্প এই কিলিংয়ের মাধ্যমে, যে কিলিংটা হলো, যুদ্ধটি শেষ করলেন। দীর্ঘ কত বছর ধরে যে সংঘাত, সেটিকে তিনি এন্ড করে দিলেন। এটি এবং তিনি তার নিজস্ব লোক বসিয়ে হয়তো সেখানে সেই ইরানকে চালানোর একটা চেষ্টা করবেন। আপনি কি মনে করেন আসলে যুদ্ধটা শেষ হয়ে গেল কিনা এই পর্যায়ে এসে? আর সাথে আপনি হরমুজ প্রণালীর কথা বলছিলেন একটু আগে, যে সেখানে এই জ্বালানি তেলের একটি বড় অংশ ওই মধ্যপ্রাচ্য, ওই হরমুজ প্রণালী হয়ে আসে। সেক্ষেত্রে বাংলাদেশের সহ এই অঞ্চলের আসলে জ্বালানির নির্ভরতার কি হবে? আচ্ছা, আপনার প্রশ্নের দুইটা অংশ, তো আমি জি, প্রথম দুইটা অংশ, অংশ। কিন্তু প্রথম অংশটা আগে যে যুদ্ধটা কি শেষ হয়ে গেল নাকি দীর্ঘস্থায়ী হবে? না, এটা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা আগেই আমি বলেছি যে কমই। কারণ হলো যে বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন এটাকে আক্রমণ করেছে, তখন সিআইএর কাছ থেকে বা ওনাদের যে অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে সেখান থেকে অলরেডি তারা বুঝে নিয়েছেন যে এখানে এখন আর কোনো নিউক্লিয়ার বা পারমাণবিক কোনো থ্রেট নাই। স্যারও বললেন যে এটা খুব সুন্দর হবে, যে তোরাপুরার দিকে তো যায়নি ওনারা, কোথাও তো আক্রমণ করে নাই। তার মানে হলো যে ওনারা গত আক্রমণের পরে যে আফটার অ্যাকশন রিভিউটা পেয়েছেন, সেখানে তারা কিন্তু পেয়ে গেছেন যে না, এটা পর্যাপ্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার পিছনে আর যাওয়ার দরকার নাই। এখন নেক্সট স্টেজ ইজ যে এখানে এখানকার তার রাজতন্ত্রটা বা এই যে আমাদের বলবো যে ওখানে যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টটাকে তারা কীভাবে এখন নস্যাৎ করতে পারে, ধ্বংস করতে পারে, সেটাই তাদের মেন অবজেক্টিভ ছিল। এবং আমার মনে হয় এটা তারা অ্যাচিভ করে ফেলেছে। কাজে এখানে আর বেশি দীর্ঘায়িত হবে বলে আমার কাছে বর্তমানে মনে হয়েছে না। যদি এখন মানে তাও সম্ভাবনা খুব কম, চায়না রাশিয়ার কোনোভাবে অন্যভাবে কোনো পরোক্ষভাবে কোনো ইনভলভমেন্টে যদি আরও কিছু দীর্ঘায়িত হয়, বাট উইক অর সো, এর থেকে বেশি। গতবারই 12 দিন হয়েছিল। কাজে এইবার যেহেতু তারা প্রথম দিনেই তাদের আমি বলবো যে মূল লক্ষ্য অর্জন করতে পেরেছে, যার জন্য হয়তো এটা এত দীর্ঘায়িত হবে না।
কিন্তু এখন ইরান কোথায় নিয়ে যায় এটা এখন ইরানের হাতে কিন্তু অনেক। আইআরজিসি কিন্তু আজকেও ডিক্লেয়ার করেছে এবং অলরেডি এখন আমি যেটি মানে লেটেস্ট খবর যেটি তারা আবারও বিভিন্ন ঘাঁটিতে মিসাইল ছোড়া শুরু করেছে এবং তারা বলেছে যে চরম প্রতিশোধ নেবে। তারা কতটুকু সেটি সফল হবে বা এই অবস্থা চলতে থাকবে কিনা? তাদের কাছে ক্ষেপণাস্ত্র পর্যাপ্ত আছে, আর তারা আর ২৭টা বেসকে তারা টার্গেট করেছে আজকে, এবং ২৭টা বেসের মধ্যে তারা আক্রমণও করা শুরু করেছে। সকালবেলা আমিও দেখেছি এটা। কিন্তু এটা অস্তিত্ব বেশি দিন থাকবে না। এটা করবে তারা, কারণ তারাও তো একটা সেটব্যাক হয়েছে, তাদের মানসিক একটা বিপর্যয় হয়েছে, তাদের বিরাট বড় একটা ক্ষতি হয়েছে। তো জনগণকে সাথে রাখতে হলে এই কাজগুলি আইআরজিসিকে করেই যেতে হবে, এবং এটা করলে কি আসলে তাদের জন্য লাভজনক হবে কিনা সেটাই টাইম বলছে, সময় বলবে। এটা হলো একটা। আরেকটা হলো যে এখন যদি তারা আপনার হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, এবং অলরেডি তারা এইভাবে একটা ঘোষণাও দিয়েছে, মর্মে ঘোষণাও দিয়েছে, এটা কিন্তু তাদের জন্য আত্মঘাতী হবে। এবং আমি মনে করব যে এতে করে তারা অযথা অ্যান্টাগনাইজ করবে বা বিপরীতমুখী নিয়ে করে দিবে আপনার চায়নাকে এবং কিন্তু রাশিয়াকে। পাল্টা একটি খবর দেখলাম যে আসলে যে আমেরিকান ফ্ল্যাগ শিপ নিয়ে একটি জাহাজ তারা হচ্ছে ওটা রিওপেন করার জন্য ডিক্লেয়ার করেছে যে আমেরিকান জাহাজ সেটির নেতৃত্ব দিয়ে হরমুজ প্রণালী ওপেন করে দিবে আজকেই, জি। এরকম কিছু একটা বলা হচ্ছে। জি, ওইটা বললাম যে আমাদের আপনার কথার সাথে আমি একমত যে হরমুজ প্রণালী বন্ধ করে রাখা, কিন্তু এটা কিন্তু 50% তো, আর সবটা তো আর ইরানের হাতে না। অর্ধেকটা তো প্রণালী তো খোলা থাকতেছে তারপরেও, যদিও সেফটি সিকিউরিটির ইস্যুটা আছে, বাট আদারওয়াইজ নিয়ন্ত্রণ তো অর্ধেকটার উপরে, সবটুকুর উপরে না। তো কাজেই ওখান থেকে চিন্তা করলে যদি আমেরিকা চায় ওরকম ফ্ল্যাগ অপারেশন বা এরকম ফ্ল্যাগ ডেমনস্ট্রেশন সে করতেই পারে, এবং তার সক্ষমতাও আছে, তার ফ্লিটও ওখানে আছে। সো তার ফ্লিট ওখানে অ্যাভেলেবল আছে, কারণ ওনারা করতে চাইলে সে রক্ষা করতে পারবে। সেই ফ্লিটের মধ্যে আপনার অনেক দেশে বিদেশে অনেক আরও অন্যান্য দেশেরও এখানে তাদের নৌবহর আছে। সব মিলে তারা কিন্তু ইচ্ছা করলে করতে পারবে কিছুটা, কিন্তু তারপরে ক্ষতিগ্রস্ত তো হবে, এবং এই ক্ষতিগ্রস্ত পুরো পৃথিবীই হবে, পুরো বিশ্বই হবে। এখন এই হঠকারিতা ইরানের করা উচিত কি না সেটা আমার মনে হয় যে এখন যারা নেতৃত্ব নিয়েছেন তাদের একটু ভেবে দেখতে হবে যে আগের মতোই তারা চলবেন, না তার থেকে কিছু পরিবর্তন করবেন, এবং করলে খুব তাড়াতাড়িই করতে হবে। অধ্যাপক শহীদুজ্জামান, আমরা আলোচনা করছিলাম যে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে কিনা। একদিকে হুমকি, আরেকদিকে পাল্টা হুমকি আছে, কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই যে ট্রাম্প বলেছে অতীতে যে সব অস্ত্র ব্যবহার হয়নি এবার সেটি তিনি ব্যবহার করতে চান ইরানে প্রয়োজনে। তার মানে তিনি পারমাণবিক অস্ত্রের ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে তিনি এটি ব্যবহার করবেন। আবার আইআরজিসি আজকেও বলেছে যে তারা চরম প্রতিশোধ নেবে। তো আসলে এই সংঘাতটা আসলে দীর্ঘস্থায়ী হবে কিনা স্যার? আমার মনে হয় না। আর ট্রাম্প যা বলে আর বা পাল্টা রিয়াকশন, এগুলো কথামালা রেথরিক্সের পর্যায়ে পড়ে। অনেকটা এইভাবে ভয় দেখানো বা একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। কারণ পারমাণবিক বাস্তবতায় যাওয়া মানে পৃথিবী একেবারে অন্য আরেকটা পর্যায়ে চলে যাবে, এবং মধ্যপ্রাচ্যের মতো একটা অঞ্চল যেটা এত রিসোর্স রিচ এবং যার উপর বিশ্ব অর্থনীতি এতখানি ডিপেন্ডেন্ট, সেখানে তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা তো দূরের কথা, সেরকম কোনো কিছু প্রদর্শন করাটাও মানে মারাত্মক একটা হুমকির মতোই মনে হয়। ট্রাম্পের আয়ু বেশি দিন নাই, আর 2 বছরের মতো আছে। সে এখন এই ধরনের স্টেপস নিচ্ছে। ইরান আমার মনে হয় যে খুব শিগগিরই ইরানের যে রেজিস্ট্যান্স অ্যাবিলিটি সেটা ফুরিয়ে যাবে, এবং আমার মনে হয় ইরানের জনগণ ফেড আপ, টায়ার্ড, এবং যখন তারা মর্নিংয়ে গিয়েছে, মর্নিংয়ের বাস্তবতা হচ্ছে এই যে তারা কিন্তু অর্ধেক এনার্জি তাদের প্রায় শেষ। প্রতিশোধের কথা যখন বলে সেটা খুব একটা কার্যকর হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া পাশের দেশগুলো তো রয়েছেই, তারা পাশের দেশগুলো আপনি ধরেন ইরানের পক্ষে থাকার মতো খুব বেশি বিশ্বাসী দেশ বলতে গেলে নাই। ভারত বিশ্বাসঘাতকতা করেছে চরমভাবে। মোদি পার্লামেন্টে যে ইরানকে নিয়ে যেসব কথা বলেছে ওই ইসরায়েলি পার্লামেন্টে, সেটা ইরানিয়ান জনগণকে সচেতন করে তুলবে। পাকিস্তানের সাথেও ইরানের সম্পর্ক খুব বেশি কার্যকরভাবে ফ্রেন্ডলি না। আফগানিস্তানও একটা দূরত্বে চলে গিয়েছে। সুতরাং সব কিছু মিলে ইরান আইসোলেটেড, এবং ইরানের এখন প্রশ্ন হচ্ছে যে কতখানি
উইদাউট এ লস অফ ফেস তারা এখান থেকে বের হয়ে আসবে। সাধারণত মার্কিন কৌশলগত যুদ্ধনীতিতে আমরা গত 50 বছর ধরেই দেখে এসেছি যে মার্কিনীদের একটা উপায় হচ্ছে, নীতি হচ্ছে যে তারা সাধারণত একটা মিনিমাম লস অফ ফেস বজায় রেখে আপনার শত্রুপক্ষকে বের হয়ে আসার সুযোগ দেয়। তো ট্রাম্প সেই পথ বেছে নেবে কি না নিশ্চিতভাবে বলা যায় না। তবে মার্কিন কূটনীতি মধ্যপ্রাচ্যে আপনার অনেক বেশি এখন তাদের স্বার্থ জড়িত, রিসোর্সেসের দিক দিয়ে। চীন যেভাবে অগ্রসর হচ্ছে, চীন ইরানকে কতখানি তার করাতে নিয়ে এবং মধ্যপ্রাচ্যে মেডিটেরেনিয়ানে, ইন্ডিয়ান ওশেনে চীন তার প্রেজেন্স গড়ে তুলবে, সেখানে এই মধ্যপ্রাচ্যে ইরানের প্রচণ্ড ভূ রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কাজে আমেরিকার স্বার্থ হবে যে ইরানকে যতদূর সম্ভব একেবারে মানে না খেপায়ে, কম খেপায়ে তাকে আস্তে আস্তে প্রলুব্ধ করা, এই রেজিমকে সরাতে। কিন্তু এটা খুবই ডিফিকাল্ট হবে, মানে এত গভীর শিকড় এই আয়াতুল্লাদের, এবং সেখানে একটা বিশাল অংশ মহিলা জাতিগোষ্ঠী ও রিভলিউশনারি গার্ড, এদের যে মধ্যযুগীয় ভাবধারা, দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেটা ইরানের যে ইতিহাসে তাদের যে সংস্কৃতি, ইরানের সংস্কৃতি, তারা একটা ভাইব্রেন্ট নেশন। আমার সুযোগ হয়েছিল, আমি 3 বার ইরানে গিয়েছি 90-এর দশকে কনফারেন্স অ্যাটেন্ড করতে, এবং অনেক অধ্যাপকের সাথে কথা বলে আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে সিক অ্যান্ড টায়ার্ড বলা যায় এই ধরনের রেজিম। এক্ষেত্রে রেজা শাহ পাহলাভি ফেরত আসার একটা চান্স বলা হচ্ছে, সেটি কি সম্ভব কিনা? আমার মনে হয় না। আমার মনে হয় রাজতন্ত্র আর পাহলাভির, রেজা শাহ পাহলাভি এত ভয়াবহভাবে আমেরিকার চাটুকার ছিল, এবং এই তার পুত্র, সে কোনো অংশেই ইরানকে একটা তার গর্ব ও স্বাধীনতা ফিরিয়ে আনবে এটা মোটেও মনে হয় না। তাকে ঘিরে রেখেছে কিছু আমেরিকান চাটুকার ওইখানে, আমেরিকান ওয়েস্ট কোস্টে, এবং সে, আমার মনে হয় না যে কোনো দিন সে ইরানে ফিরে আসতে পারবে। পারলে তাকে মানুষ যে গ্রহণ করবে, আমার মনে হয় সেরকম কোনো সম্ভাবনা নাই। এমন হেলাল ভাই, এক্সিট পয়েন্ট নিয়ে স্যার কথা বলছিল যে প্রতিটি ঘটনারই একটা এক্সিট পয়েন্ট থাকে। আপনি বলছেন যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না, এটা আপনার বিশ্লেষণ। তো সেক্ষেত্রে এক্সিট পয়েন্টটা কি হতে পারে? উনি বলেছেন যে গত 50 বছরে আমেরিকার যে ধরনের কৌশল অবলম্বন করেছে সেটি এবার করবে, নাকি অন্য কোনো পন্থা বেছে নেবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় আমেরিকা আরও কয়েকদিন হয়তো আর দেখবে, তারপরে একটা অপশন দিবে, আমেরিকা দিবে। এবং অপশনটা আমার কাছে, আমার ধারণা যে অপশনটা চায়নার মাধ্যমেই হয়তো আসবে। এছাড়া আর আমি কোনো অপশন, মিডল ইস্টে কোনো অপশন বা দেখতে পারতেছি না ওখানে। কারণ ওমানে ছিল, ওমানে তো আঘাত ছিল, সেখান থেকে তো এটা ব্রেক হয়ে গেল, ভেঙে গেল। কাজে ভাঙার পরে এখন ইরানকে একমাত্র এখন এক্সিট দিতে পারবে আমি মনে করি, আমার অ্যাসেসমেন্টে চায়না। এবং চায়না হয়তো একটা গ্রেটার রোল নিবে, কারণ এখানে তার অনেক বড় ইন্টারেস্ট এখনও রয়ে গেছে। কাজে আমেরিকার সাথে হয়তো তাদের একটা ট্র্যাক টু দ্য ডিপ্লোমেসি চলতেছে, যেটা প্রেক্ষিতে হয়তো চায়না একটা পাবে একটা সুযোগ এখানে, এটাকে, যুদ্ধটাকে এক পর্যায়ে এনে শেষ করা। কারণ কিন্তু এখানে আবার বাদ সাধবে কিন্তু ইসরায়েল চাচ্ছে একদম সম্পূর্ণ ধ্বংস। কারণ তারা যেভাবে দেখে মুসলিম বিশ্বকে, ইরানকে তার থেকে বেশি মনে করে যে এখন প্যালেস্টাইনে যতটুকু হয়েছে, এর বাইরে যতটুকু অগ্রগতি হচ্ছে বা করতে পারছে না, সেটা কিন্তু ইরানের আমি বলবো যে ভূমিকার কারণেই। স্যার কিছুটা বলেছিলেন, হিজবুল্লাহ এবং হামাস এবং অন্যদের কথা বলেছিলেন, কিছুটা টাচ করেছিলেন স্যার, যে ওদের ভূমিকাটাই কিন্তু এখন সবচেয়ে বড় ভূমিকা এবং থ্রেট টু ইসরায়েল। এবং ইসরায়েল চাবে যে না, কোনো ধরনের আর থ্রেট বা ভীতিকর কোনো পরিস্থিতি যেন ইরান সৃষ্টি করতে না পারে। ওই পর্যায় পর্যন্ত এটার থেকে মানে আমেরিকাকে ইসরায়েল নিস্তার দিবে না, সাথে রাখবে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি মিডল ইস্টের পরিস্থিতি দেখি, এর আগে ইরাক, তারপরে আরও কয়েকটি দেশে কিন্তু এই আগ্রাসন হয়েছে। আজকেও জাতিসংঘের মহাসচিব তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে এটি স্পষ্টতই ইরানের উপর আগ্রাসন।
হ্যাঁ, এটিকে আগ্রাসন হিসেবে তিনি উল্লেখ করেছেন। তো এর আগেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় ইরাক সহ আগ্রাসন হয়েছে। তো এটি বন্ধ করার জন্য বলা হয়ে থাকে যে এই মুসলিম বিশ্ব যদি একত্রিত হতো, তারা যদি সবাই মিলে তাকে সহযোগিতা না করতো এই দেশগুলোকে, দেশ দুটোকে, তাহলে সেটি পারত না। আমরা কেন একত্রিত হতে পারছি না বা একমত হতে পারছে না এই দেশগুলো, মুসলিম দেশগুলো? মুসলিম দেশগুলি অনেক আগের থেকেই কিন্তু দ্বিধা বিভক্ত এবং নীতিগতভাবে এক একজনের ইন্টারেস্ট এক এক রকম। যার কারণে কিছু কিছু আগে যেরকম আমাদের বিভিন্ন পোলারাইজেশন ছিল, মুসলিম বিশ্বেরও কিন্তু এরকম পোলারাইজেশন ছিল এবং প্রত্যেকের পোলারিটিটাকে ইউজ করেই মুসলিম বিশ্বের মধ্যে তাদের স্বার্থের জন্যই এই একত্রতা আনতে দেয়নি এবং আমাদেরও কিছু ওই সময় কিছু দুর্বলতা ছিল, যার কারণে এগুলি দাঁড়ায়নি। বর্তমান বিশ্বে এখন আর এটা দাঁড়া করানোর মতো কোনো পরিস্থিতি অ্যাটলিস্ট নেই, আমি মনে করি নেই। কারণ হলো যে এখন পুরা জিনিসটাই চলে গেছে এখন আমেরিকার হাতেই। আমরা যদিও বলছি বাইপোলার, এখনও চায়নাকে ধরে নিচ্ছি বা রাশিয়াকে ধরে নিচ্ছি, বাট বিশ্বে এখন যত কিছু পরিবর্তন আসতেছে বা যা কিছু আপনার ঘটতেছে দেখতেছি, তা সবই আমি বলবো যে যুক্তরাষ্ট্র কেন্দ্রিকই হচ্ছে এবং সেখানে কিছুটা ইন্টারেস্ট, যদি মিডল ইস্টের কথা বলি তাহলে এটাতে সরাসরি জড়িত হয়ে যাচ্ছে ইসরায়েল। তো স্যার, এই জি। এই অবস্থার মধ্যে এক্সিট পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে, যেহেতু ইসরায়েলের কিছুটা ইন্টারেস্ট চায়নার সাথেও আছে, রাশিয়ার সাথেও আছে, কাজে ওরা দুজন মিলে যদি ইসরায়েলকে কনভিন্স করার চেষ্টা করে তাহলে ইসরায়েল হয়তো কিছুটা নিরাপদ নিজেকে বোধ করতে পারে এবং আমেরিকাকে কনভিন্স করার শক্তি আমার মনে হয় চায়নার কাছে আছে। তো স্যার এইভাবে আপনার একটা কাছে, এক্সিট জি, হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। স্যার আপনার কাছে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ যে মধ্যপ্রাচ্যে এই যে ছোট, ছোট অনেকগুলো গোষ্ঠী, যা আপনি হিজবুল্লাহ বা এই ধরনের গোষ্ঠীগুলো, এই ধরনের গোষ্ঠীগুলোর তৎপরতা, অন্যদিকে হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসন। আর এর প্রেক্ষাপটে যে সবগুলো দেশের মধ্যে কিন্তু তাদের বলতে গেলে ঘাঁটি রয়েছে। তো কিন্তু সেক্ষেত্রে আ আমরা কেন একত্রিত হয়ে তাদেরকে বলতে পারছি না যে আমরা একটা শান্তি চাই, স্থিতিশীলতা চাই এই অঞ্চলে? মানে এই দেশগুলো কেন এক হতে পারছে না? দেখেন, আমরা বলতে আমরা কারা? পৃথিবীতে এখন মুসলিম জনগোষ্ঠী এখনও দুটো স্তরে বিভক্ত, শিয়া ও সুন্নি। এই বিভক্তি এখনও যায়নি। স্পেশালি সৌদি আরব আর ইরানের মধ্যে যে প্রচণ্ড দ্বন্দ্ব, সেটা হয়তো কিছুটা নিরসন হতে পারত। চীন একটা উদ্যোগ নিয়েছে সৌদি আরবের সাথে, যে ইয়ে ইরানের যোগাযোগ করে, কিন্তু সেটা আবার ভেঙে পড়ছে। আনফর্চুনেটলি এই যে হিজবুল্লাহ আর অন্যান্য এইসব গোষ্ঠীগুলো, এগুলো কিন্তু রেজাল্টস অফ রিলিজিয়াস ডাইভার্সিটি। হিজবুল্লাহ বলেন, ওই লেবাননে মুখী। খ্রিস্টান মুসলিম দ্বন্দ্ব রয়েছে, শিয়া সুন্নি দ্বন্দ্ব রয়েছে, আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র, অথচ এখানে পুরোপুরি ফোকাসটা একদম সুন্নির ওপর। আবার সুন্নিদের মধ্যে বিভক্তি রয়েছে। আপনি পাকিস্তানের দিকে তাকালেই দেখতে পারেন যে শিয়াদেরকে মাঝে মাঝে কীভাবে হত্যা করা হয় সুন্নিদের হাতে। এই এই বিভক্তিটা ইরান অনেকাংশেই কিন্তু নিষ্পন্ন করতে চেয়েছিল। শিয়া বিশ্ব অনেকটা আধ্যাত্মিক এবং অনেকে মনে করে যে শিয়াদের আধ্যাত্মিক ক্ষমতা, তাদের স্পিরিচুয়াল পাওয়ার্স এমনিতে সুপিরিয়র, আর সুন্নিদের সম্পর্কে মোর জিহাদি মনোভাব, তালবার ব্যবহার করবে, এ ধরনের একটা মানসিকতা। তবে ইরান আর ইরাকের মধ্যে আনফর্চুনেটলি যে একটা মিল ছিল, সেটা ভেঙে দিয়েছে আমেরিকানরা ইয়ের মাধ্যমে। ইরাক এখন অনেকাংশেই দূরত্বে চলে গিয়েছে। সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার আসাদ আগে ইরানের সাথে নৈকট্য বজায় রাখতো, এখন সিরিয়া সরে গিয়েছে। সিরিয়াতে যে নতুন নেতৃত্ব আসছে, সুন্নি নেতৃত্ব, ইরাকেও সুন্নি নেতৃত্ব, যার ফলে ইরান এখন আরও আইসোলেটেড হয়ে গিয়েছে। ইরানের থেকে এই জেরুজালেমের দূরত্ব অনেক। এখন একটা বড় বাস্তবতা হচ্ছে যে মুসলিম বিশ্ব কখনো এটা মেনে নেবে না যে এই জেরুজালেম এইভাবে পুরোপুরি ইসরায়েলের হাতে চলে যাক। আগামী দিনগুলোতে ইসরায়েল যদি তার পথ খুঁজে পায়, ইচ্ছা মতো কাজ করতে পারে, তাহলে তাদের তো প্ল্যানস রয়েছে যে তারা এই যে আমাদের জেরুজালেমের যে মসজিদ, আল আকসা মসজিদ, সেটা ভেঙে ফেলার মতো তাদের চিন্তাধারা রয়েছে। তার নিচে তারা কী ধরনের কাজ করছে, আর্কিটেকচারাল এক্সপ্লোরেশন নামে, ওই যে সলোমনস
প্যালেস, জি, নাকি সেখানে তারা মন্দির বানাবে। এই মন্দিরের কথা প্রায়ই তারা বলে। কাজেই ইসরায়েলের যে উগ্রবাদী যারা, তাদের চিন্তাধারা জেরুজালেম সম্পর্কে, যে জেরুজালেমকে পুরোপুরি একটা ইহুদি ইয়েতে পরিণত করে। তার মানে ওই হাজার বছর ধরে মুসলিম খ্রিস্টান ইহুদি যে দ্বন্দ্ব জেরুজালেমকে নিয়ে, এই ইহুদিরা সেটাকে জাগ্রত করছে এবং তার পেছনে আশকারা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান পপুলেশনের একটা অংশ। অনেকেই কিন্তু, আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে যে গবেষণা করেন, প্রচণ্ড অ্যান্টি ইহুদি সেন্টিমেন্ট। জি, পুরা মিডওয়েস্ট, পুরা আমেরিকান ইস্ট, যে খ্রিশ্চান বেল্ট, তারা কিন্তু এই ইহুদি বাড়াবাড়ি মোটেও পছন্দ করে না, দেখতেও পারে না, এবং তারা একটা অদ্ভুত চেইনে আবদ্ধ হয়ে আছে ইহুদিদের দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্যাপক জনগোষ্ঠী, তারা মুক্তি চায় ইহুদিবাদ। আজকে দেখেন নিউ ইয়র্কের মেয়র জি, যে একজন মুসলিম ইলেক্টেড হয়েছে, এটা কিন্তু ভবিষ্যৎধর্মী পরিবর্তন আমেরিকাতে আনার একটা চিন্তাধারা আমাদের কাছে তুলে ধরে। জি, সুতরাং আমি যেটা বলতে যাচ্ছি আপনাকে, যে আমরা মুসলমানরা পারবো না, আমাদের মধ্যে এই যে মানে খুবই নিম্নমানের বিভক্তিগুলা, এই যে বলেন, শিয়া শিয়া সুন্নি, সুন্নি। তারপর নানা গোষ্ঠী, আফগানদের অ্যাটিটিউড, কনজারভেটিভ, নারী জাতির উপরে যে অত্যাচার, তাদেরকে তাদের স্বাধীনভাবে চলার পথ না দেয়া, ইরানের মতো একটা সভ্যতা, সেখানে অর্ধেক নারী গোষ্ঠীকে চেইনে আবদ্ধ করে রাখা, আমরা কোনো দিনও মুক্তি আনতে পারবো না। আমরা জানি যে মধ্যপ্রাচ্য বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম একটি ক্ষেত্র এবং সেখানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে সৌদি আরবে। তো আহ, এই যে আগ্রাসন, এই যে যুদ্ধ পরিস্থিতি, এতে কিন্তু এই দেশগুলো প্রত্যেকটা দেশই বলতে গেলে আক্রান্ত। ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে বিভিন্ন জায়গায় এবং সেখানে অস্থিরতা চলছে। এই অস্থিরতার মধ্যে একদিকে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা ভাই আছেন তাদের নিরাপত্তার বিষয়টি কি হতে পারে, বাংলাদেশ সরকারের কি করা উচিত? আর হচ্ছে এর সঙ্গে কিন্তু তাদের নিরাপত্তা যেমন জড়িত, আমাদের রেমিটেন্সও জড়িত। সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, নিরাপত্তার বিষয়ে আমি বলবো যে ইরান যে সকল জায়গায় টার্গেট করে সেগুলি সবই হলো মার্কিন বেস, তাদের ঘাঁটি। যেন এখানে এখন এর বাইরে যেগুলি করেছে সেটা হলো ওদের কিছু এয়ারপোর্টে করেছে। এয়ারপোর্টে করেছে, কিছু ইনফ্রাস্ট্রাকচারে করেছে, যেরকম বিদ্যুৎ কিছু কেন্দ্রে করেছে। এই টার্গেটিংটা ওরা করেছে হয়তো ওখান থেকে হয়তো বিদ্যুৎ সরবরাহ হচ্ছে সেই ঘাঁটিতে, সেগুলিতে তারা করেছে। তার মানে তার আশেপাশে সাপোর্টিং যে সকল লজিস্টিক্যাল যে সকল বেসগুলো আছে সেগুলিকে তারা আক্রমণ করেছে। এতে করে আমাদের সাধারণ যারা বাঙালি ওখানে অধিবাসী বা যারা ওখানে আছেন, যারা ওখানে বাস করছেন, বা যারা আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তাদের হয়তো এতটা ডিসলোকেশন হবে না। কিন্তু যারা ওখানে ভ্রমণের জন্য গিয়েছিলেন, বা যারা হজ উমরার জন্য বা উমরার জন্য যারা গিয়েছেন, বা যারা ট্যুরিস্ট হিসেবে গিয়েছেন, তাদেরকে বের করে আনলে পরে বাকিটুক কিন্তু মোটামুটি ওনারা ওখানে স্টেবিলি থাকবেন। আমি মনে করি ওখানে কোনো এত বড় ঝুঁকির সৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখছি না। আর দ্বিতীয়ত হলো যে রেমিটেন্সের উপরে, রেমিটেন্সের উপরে আমাদের অনেক প্রভাব পড়বেই, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো যে পুরো ওয়ার্ল্ড ইকোনমি এটাতে কিন্তু এফেক্ট হবে। তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়ার সাথে সাথে ডলারের দাম বাড়বে, ডলারের দাম বাড়লে অটোমেটিক্যালি বাংলাদেশের মুদ্রাস্ফীতি হবেই। বর্তমান সরকার যে এখন কঠিন পরিস্থিতির মধ্যে ছিল, এর থেকে আরও পরিস্থিতি আমার মনে হয় যে আরও কালো ঘটা ঘনঘটা আমি দেখতে পারতেছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের নতুন যে সরকার এসেছে সেই সরকার একটি বড় চ্যালেঞ্জের মুখে, আরো একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। অবশ্যই পড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ তেলের দাম অলরেডি $100 এক্সিড করে গেছে আজকে। তো এটা যদি বলা হচ্ছে যে এটা 100 থেকে 200-র মধ্যে বা 200-কে ছুঁই অবস্থায় যাবে যদি আমরা যুদ্ধটি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে অবশ্যই এটা 200 কাছাকাছি চলে যাবে। এই অবস্থার মধ্যে তাহলে আপনি চিন্তা করে দেখেন ডলারের মান কোথায় দাঁড়াবে, এবং আমাদের টাকার মান কোথায় দাঁড়াবে, এবং আমাদের মুদ্রাস্ফীতি কোথায় দাঁড়াবে। আমাদের তো ইভেন আমাদের যে আমি যে এলএনজি যে টার্মিনালগুলি করেছি, এগুলো সব তো এই চ্যানেল দিয়ে আসে। এখন ইউএসএ থেকে আনতে গেলেও তো অনেক সময় লাগে, যদিও ইউএসএ থেকে কিছু আসে, বাট বেশিরভাগ তো আমাদের এখান থেকেই আসে। তো এই চ্যানেলটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পুরা সিস্টেমের মধ্যে বিদ্যুৎ সরবরাহ, আমাদের পরিবহন সেক্টর, সব জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং রেমিটেন্স তো অবশ্যই কমবে, এতে তো কোনো সন্দেহ নেই। এখনই দেখবেন যে আগামী মাসে আমরা এই যুদ্ধের এফেক্টটা আমরা দেখতে পারবো। আর যদি দীর্ঘায়িত হয় তাহলে আরও সুদূর প্রসারী এর একটা এফেক্ট হবে বর্তমান নতুন সরকারের উপরে। জি, অধ্যাপক শহীদুজ্জামান স্যার, আমরা যুদ্ধ হলেই দেখি যে এর আগে যতবারই যুদ্ধ লেগেছে, দোকানে গেলে ধরেন আপনি ডিম কিনতে যাবেন, বলবে যে ভাই যুদ্ধ লেগেছে, দাম বেড়ে গেছে।
এই যে বাংলাদেশের মানুষের একটা টেন্ডেন্সি, চাল আপনি উৎপাদন করেন দিনাজপুরে, সেই চালের দামও যুদ্ধ লেগেছে, বেড়ে গেছে। তো এইবার যে যুদ্ধ লাগলো এখানে হরমুজ প্রণালী বন্ধ ২-৪ দিন হয়তো থাকবে এরকম আপনারা যেটি বিশ্লেষণ করছেন। তারপরে হচ্ছে অস্থিরতা, তেলের দাম বেড়ে যাওয়া, সবকিছু মিলে বাংলাদেশের সামনের চ্যালেঞ্জটা আপনি কেমন দেখছেন? আ এখন পর্যন্ত অবশ্য খুব একটা গুণগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। একটা কারণ হতে পারে যে একটা নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসছে এবং তারা একেবারে খুবই সজাগভাবে বলে চলছে, বলে যাবে এবং আমি আশা করি যে আগামী দিনগুলোতে পাল্টা ব্যবস্থাও তারা নিবে। তবে যুদ্ধ আমার মনে হয় না হরমুজ প্রণালী বন্ধ করা এত সহজ হবে। এটা হয়নি অতীতে এবং এটা আগামীতেও হবে না। ইরানের অতখানি আমার সামর্থ্য বোধহয় নেই। ইরানের হাতে ছোট ছোট সাবমেরিনস আছে, সেগুলো দিয়ে সে আমেরিকান জাহাজকে আঘাত করতে পারে, কিন্তু ওই ধরনের সাহসিকতায় সে যাবে না। অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প তো ঘোষণাই দিয়েছে যে ইরানিয়ান নৌবাহিনীকে ধ্বংস করে দেবে। এখন এই যুদ্ধের কারণে দাম বাড়ার প্রক্রিয়ার সম্ভাবনা দেখা দেবে যদি যুদ্ধ প্রায় সপ্তাহখানিক গড়ায়, সেরকম কিছু হয়, যদি সাপ্লাই রুট এফেক্টেড হয়। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অন্তত আমি এখনও দেখি না। কেননা একটা বাস্তবতা ঘটেছে যে হঠাৎ ইন্ডিয়া সৌদি আরবে ডিম বিক্রি করা বন্ধ করে দিচ্ছে এবং এটা সৌদি আরব খুব ভালোভাবে নেয়নি এবং সৌদি আরব, ইন্ডিয়া এখন মালয়েশিয়াতে মার্কেট করছে তার বিশাল ডিমের সাপ্লাই বিক্রি করার জন্য। যেটা আমরা দেখতে পাই যে তৎপরতা রয়েছে, মানে বিভিন্ন দেশ তার যে এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্রাইটেরিয়াগুলা তার জন্য আগের যে কোনো সময়ের চেয়ে আগে বর্তমানে পূর্ব প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের দেশে এখন আমলাতন্ত্র সজাগ হয়ে গিয়েছে যে খাদ্য আমলাতন্ত্র, তারা কিন্তু মানে খুব বেশি প্রশংসা করব না, তবে হোমওয়ার্ক আগে থেকে কিছুটা হলেও করে, বোঝে এবং ব্যবসায়ীরাও সেইভাবে কিন্তু তারা স্টক টেকিং করে। আমাদের দেশে আমার মনে হয় না যে আমরা এখনও ওই পর্যায়ে গিয়েছি যে এই ধরনের মানে কোনো একটা এফেক্টিভ শর্টেজ ফিল করব এই যুদ্ধের কারণে, আমার খুব একটা মনে হয় না। স্যার সেক্ষেত্রে আর মধ্যপ্রাচ্য নিয়ে যে কথা বলছিলাম, যে মধ্যপ্রাচ্যে যারা বাঙালি রয়েছেন তাদের নিরাপত্তা এবং হচ্ছে আমাদের রেমিটেন্স প্রবাহে কোনো বাধার সৃষ্টি হবে কিনা? এই কথা। সেটা একটা চিন্তার বিষয়। অবশ্যই বাধা সৃষ্টি হতে পারে এবং এটা অলরেডি কয়েকজন মৃত্যুবরণ করেছে, বোধহয় ৩-৪ জন। এই বিষয়টা আমাদের জন্য একটা খুবই চিন্তার বিষয় এবং এটা শুধু আমরা না, পাকিস্তান, ভারত, তারাও কিন্তু এফেক্টেড হবে যদি রেমিটেন্স বন্ধ হয়। আমি সেখানেও খুব বড় সম্ভাবনা দেখছি না, কেননা দেশটা হচ্ছে ইরান। ইরানের যে বাস্তবতা, ইরান আইসোলেটেড। মধ্যপ্রাচ্যে তার সম্পর্কে অন্যান্য মুসলিম দেশগুলো, অন্যান্য দেশগুলো তাকে যথেষ্ট কন্টেইন করতে চেষ্টা করবে। তার আচরণ প্রক্রিয়া এখন অনেক সীমিত হয়ে যাবে, বিকজ নেতৃত্ব কল্যাপস করেছে এবং ইরান যদি এই যুদ্ধ চালায় যেতে চায় তাহলে আমার মনে হয় তাকে অনেক বড় মূল্য দিতে হবে। আমি ওই যে বললাম না যে এখন কোশ্চেন ইজ ইসরায়েল কোন দিকে ইরানকে ধাবিত করবে? ইসরায়েল কি প্রভোগ করবে? ইসরায়েল কি চাইবে যে ভবিষ্যতে ইসরায়েলের নিজের অস্তিত্বই বিলীন হোক? কারণ আমরা ধর্মগ্রন্থ, অনেক বাইবেলেও আমরা জানি যে বলা হয় যে ইসরায়েল ধ্বংস হবে আগুনের যুদ্ধে। এটা এটা কি একেবারেই লিখে ফেলা যায় না। ইরান হচ্ছে সেই দেশ, যেই দেশ ডেসপারেট পথে যেতে হয়তো দ্বিধা নাও করতে পারে। আমরা কিন্তু এখনও নিশ্চিতভাবে বলতে পারি না যে ইরানের হাতে নিউক্লিয়ার বম্ব নাই। এখনও 100% সিওরিটি নিয়ে বলার মতো কারো সাহস নাই। আমরা দেখছিলাম যে গত ২-৩ দিন আগেও একজন তাদের বলছিলেন যে আমরা যা তৈরি করেছি বিশ্ববাসী আগে কখনো দেখেনি, এরকমটা নিউজ পড়েছেন। এক্স্যাক্টলি। এটা কি শুধু কথার কথা ছিল আমার মনে হয়? আই হোপ ইট ইজ কথার কথা, কারণ এরকম এর আগেও আরেকবার বলছে ওই হাইপারসনিক মিসাইলস নিয়ে, তাতে খুব বেশি। এখন আর কি বাকি আছে? বিশ্ব দেখে নাই, আর তার মানে ওই নিউক্লিয়ার অপশান ছাড়া আর কী বা থাকতে পারে? হাইপারসনিক মিসাইলসের পরে আর কি থাকতে পারে যে ইরানের আয়রন ডোম ভেদ করে শত শত সংখ্যায় ঢুকবে
ইসরায়েলকে ধ্বংস করবে। আমি তো এরকম কোনো ইন্টেলিজেন্স দেখি না। তেমন যদি সত্যি থাকতো তাহলে আমেরিকান আর ইসরায়েলি ইন্টেলিজেন্স সেটাকে বিবেচনায় নিত। দ্য অনলি অপশন ইজ নিউক্লিয়ার অপশন। জনাব হেলাল উদ্দিন, আপনার কাছে আয়রন ডোমের প্রসঙ্গ এসছে। আসলে এখন আকাশ প্রতিরক্ষাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে আমার যতটুকু মনে হয়। আমি আহ, তো সেক্ষেত্রে আয়রন ডোমকে বলা হয় যে মানে একেবারে অব্যর্থ, সেটি সেই সেই ব্যারিকেড কেউ ভাঙতে পারবে না বিশ্বের, যেটি ইসরায়েলকে ঘিরে রেখেছে, এবং ইসরায়েলে কেউ আক্রমণ করতে চাইলে আকাশেই তারা সব ধ্বংস করে দেবে। আসলে এই বাস্তবতা কতদিন তারা ধরে রাখতে পারবে? আয়রন ডোমের নিজস্ব একটা লিমিটেশন আছে, কারণ আয়রন ডোম আপনি পুরো দেশ জুড়ে আপনি করতে পারবেন না। আপনাকে কিছু স্পেসিফিক কেপিআই বা স্পেসিফিক কিছু লোকেশনসগুলিকে আপনাকে সিকিউর করতে হবে, যেটা আপনার দেশের নিরাপত্তার জন্য, আপনার দেশের অর্থনীতির জন্য যে সকল জায়গাগুলি প্রয়োজন, সেগুলিকে আপনি নিরাপত্তার বেষ্টনীর মধ্যে আনতে পারেন। এখন আয়রন ডোম যে সেটা কোনো লোহার চেয়ে বা স্টিলের কোনো ডোম সেরকম তো না। আমরা বিভিন্ন লেভেলের, বিভিন্ন ডিস্টেন্সের, বিভিন্ন রেঞ্জের এগুলিও কিন্তু সবগুলি মিসাইল। আমরা যে বিমান বিধ্বংসী যে মিসাইল ব্যবহার করি আসলে কিন্তু প্রত্যেকটা এক একটা মিসাইল। কাজে আমরা এখন যেখানে বিমানের বিধ্বংসীর জন্য, বিমানকে ধ্বংস করার জন্য যে মিসাইলটা ছাড়তাম, সেটা এখন আমরা ছাড়ছি হলো একটা মিসাইলকে ধ্বংস করার জন্য, অ্যান্টি মিসাইল টেকনোলজি আর কি। মিসাইলের তো একটা কিছু নিঃসরণ আছে, সেটাকে ফলো করার জন্য, অথবা তার ইলেকট্রনিক সিগনেচার আছে, সেটাকে ফলো করার জন্য আমরা এই মিসাইলটা, এই টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে। কাজে আয়রন ডোম আপনার 300 কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটার পর্যন্ত ব্যাপ্তি পর্যন্ত করা সম্ভব, কিন্তু এই পর্যন্ত এখনো যায় না। 450-500 কিলোমিটারের বড় মানে রেডিয়াসের বেশি হতে পারে নাই। তো কাজে আমরা যত আয়রন ডোম বলি না কেন, আয়রন ডোমের মধ্যে কিছু না কিছু মানে আমি বলবো যে কিছু ডেড জোনস থাকবে যেখান দিয়ে মিসাইল যাবে। এবং এবং অলরেডি তো আমরা দেখছি যে তেল আবিবে আঘাত করেছে। জি, জি। এবং যত বেশি আক্রমণ হবে, যত পাল্টা আক্রমণ হবে, ততই কিন্তু দুজনেরই ক্ষমতা কিন্তু ডিপ্লিটেড হবে, কমতে থাকবে। কমলে তখন যদি কারো কাছে যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, যেরকম গতবারও কিন্তু ইসরায়েল আমেরিকা একটা একটা এগ্রিমেন্টে এসে সিজফায়ার করতে রাজি হয়েছিল, এই জন্যই কারণ যে পরিমাণ আয়রন ডোমের জন্য মিসাইল এলাকার মজুদ রাখার কথা ছিল, তার থেকে বেশি থাকা সত্ত্বেও কম পড়ে গেছিল। এবার তারা আমার মনে হয় যে আর বেশি হয়তো প্রস্তুতি নিয়ে আছে। তারপরেও কিন্তু আমি বলবো ইসরায়েলের ভিতরে এবং প্রত্যেকটা দেশেই এখন আয়রন ডোম আছে থাকা সত্ত্বেও কিন্তু ইরানি মিসাইল, ড্রোন আক্রমণ করছে, জায়গা মতো পড়তে ভূপাতি মানে আমি বলবো যে লঞ্চড হচ্ছে এবং পড়তেছেও। তো কাজে এতে বোঝা যায় যে আয়রন ডোম কিন্তু 100% আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারবে না। ইট ইজ মোর অফ আ সাইকোলজিক্যাল ওইটা মানে সিকিউরিটি, যে না আমার কাছে আছে এবং আমার এই এলাকাগুলি, এই জায়গাগুলি সিকিউর থাকবে এবং আমি যুদ্ধ চালিয়ে যেতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি স্যার, আপনাকে দিয়ে আলোচনাটা শেষ করতে চাই। তো যুদ্ধ নয় শান্তি চাই, আমরা সেটি বলে থাকি। ইরানে একটি স্কুলে হামলা হয়েছে এবং সেখানে 148 জন বাঁচে, মানে এখন বোধহয় 151 জন আমি দেখে আসলাম, শিশু নিহত হয়েছে। এই যে যুদ্ধের যে প্রভাব, বাংলাদেশের তো আমাদের যুদ্ধ মানে প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। তারপরেও আমাদের কতটুকু প্রস্তুত থাকা উচিত আমাদের সার্বভৌমত্ব, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা এটিকে ধরে রাখার জন্য, আমাদের মর্যাদা ধরে রাখার জন্য? এটা খুবই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, আমি একজন মানে রণনীতির ছাত্র হিসাবে আমি তো বলবো যে এই ধরনের যুদ্ধ, এই ধরনের ইসরায়েলি আগ্রাসী মনোভাব, এটা সবচেয়ে বেশি আশকারা দেয় আমাদের এই অঞ্চলে ভারতকে। ভারত সবসময় তারা গত কয়েক বছর ধরে অজুহাত খুঁজছে যে তার আশেপাশে যে ছোট ছোট দেশগুলো রয়েছে সেখানে তারা ভারত তার নিরাপত্তা হুমকি দেখে, এবং এগুলো কিন্তু আগে আমরা কখনো শুনতাম না। গত 50 বছরে নেহেরুর সময় গেল, ইন্দিরা গান্ধীর সময় গেল, কখনো আশেপাশের দেশগুলোর উপরে, হ্যাঁ সিকিমের উপরে ছিল, কিন্তু বাংলাদেশ বা পাকিস্তান আমাদের উপরে হুমকি, এটা কখনো কিন্তু আমরা আগে লক্ষ্য করি নাই। আজকে এই ধরনের ইসরায়েলি আশকারা, ইসরায়েল যদি আজকে ইরানের একটা অংশ দখল করে নেয়, অবাক হওয়ার কিছু থাকবে না। ইসরায়েল যদি এখন লেবাননের একটা অংশ দখল করে নেয় গোলান হাইটসের মতো, অবাক হওয়ার কিছু থাকবে না। ভারতীয় রণকৌশলবিদরা কিন্তু তাদের যে আলোচনাগুলো হয়, সেমিনারগুলো হয়, রিটায়ার্ড জেনারেলস তারা অলরেডি কথা বলা শুরু করে দিয়েছে যে বাংলাদেশের মতো দেশে এভাবে উত্তর পূর্ব ভারতের
নিরাপত্তা জি, স্যার, হুমকি। আমরা একেবারে আপনি শেষ করে দিলে। হ্যাঁ, জি। হুমকি তারা যেমন আমাদের ওই শিলিগুড়ি করিডোর কথা চিন্তা করে বাংলাদেশের উপর জি। তারা ইয়ে করে, অ্যাকিউজ করে। সুতরাং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সামরিক বাহিনী, আমাদের সামরিক প্রস্তুতি অত্যন্ত প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হেলালুদ্দিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করব যে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অর্থনীতি এই বিশ্ব প্রেক্ষাপটেও সচল থাকুক, ভালো থাকুক, বাংলাদেশ এগিয়ে যাক নতুন গতিতে। সেই প্রত্যাশা রেখে আজকের 50 মিনিট শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আসসালামু আলাইকুম।